বিবাহিত কণ্ঠস্বরের হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অব্র সদ্য মুখে নিয়ে পানিটুকু ঠেলে বাড়িয়ে আসতে চাইল। রেহানা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বললে? রুদ্র পায়ের উপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়া চেহারা তার উপর কোনো প্রভাবই ফেলল না। আগের মতোই উদ্বেগহীন হয়ে বলল, আমি বিয়ে করতে চাইছি। অব্র তাড়াহুড়ো পায়ে রুদ্র সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখে মেলে অবলোকন করলো রুদ্র নিকট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথর মাথায় ঠুকে মরে গেল, কোনোদিনও এই কোষরক্ত হবেও না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তার ভাই রুদ্র রোশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস। সেও আজ বিয়ের জন্য রাজি? যে বিয়ে করতে চায়, এটাও সম্ভব? মুখের সামনে হাঁ করে আছিস কেন? রুদ্রের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অব্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। ব্রো এসে শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যের বিয়ে করা যায়? রুদ্র সরু চাউনিতে অব্র কাচুমাচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাওনি। তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছে। অব্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব? আরিশার তো বিয়ে ঠিক করেছিল ওর বাবা। তুই এমন কান্নাকাটি জুড়লি, এসে আমিই না বাধ্য হলাম। না হলে কোনো দিনও দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়, যেসব বড় ভাইয়েরা আমার এই একগুঁয়ে ছেলের মতো হবে, সেখানে সবই সম্ভব। রুদ্র মুখ থেকে বর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি, বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহানা। ছেলে সোজা সাপটা কথা একটু অপ্রস্তুতিতে পড়লেন, মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হায় কপাল, এদের কি লজ্জা বলতে আল্লাহ কিছুই দিল না? অব্র সব কিছু ভুলে গেল, নিমিষে হৈ হৈ করে প্রস্তাব রাখল, তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি। রেহানা দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অব্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রর পাশে বসল। আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা, শ্যামলা? না না, তুমি তো ফর্সা, তোমার বউকে হতে হবে থপথপে সাদা। আচ্ছা, তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ, নাক, ঠোঁট কেমন হবে? বড় নাকি তো ছোট শালীর মতন? রুদ্রর হঠাৎ কথাটার মাঝপথে আটকে গেল অব্র। বকবক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভোরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিমড়ি খেলেন, সমস্বরে বললেন, কি? অব্র তরাক করে উঠে দাঁড়ায়। ধারণিতার কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আলিশার বোন সেজুতি, আমি ওকে বিয়ে করতে চাই। আজও ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পিছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটে চোখ। সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপী চিটকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোজ পাকাচ্ছে। জানতে চাইছে, কেন এই চিরকুট, কেনই লেখা, কী এর উদ্দেশ্য? নিরুত্তর আমি, কোনোই জুৎসই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছড়েছে তা নিতান্ত ভিত্তিহীন। আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রোশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সোজা সাপটে নিজের কালে চর বসালাম আমি। অতি আশ্চর্যে মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধ্যে থেকে আমাকে ধমকালেন, রেগে মেগে আগুনের স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তার সহিত মিশিয়ে, সে লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, একদমই না। তাহলে? এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি, আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার ওপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল। আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো? যার যেত ওনার।
অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরলো আমায়। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লায় যাক এসব। সাথে নিয়ে যাক ওই দেমাগি রুদ্র রোশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক। এই চাউনির অন্য কোনো মানে রয়েছে, কিন্তু সবাই এভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন কেউ কি দেখে ফেললো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলের বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে। এখনো কেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন, কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না। দু একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন। ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি আগা মাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাঁকড়ি দিয়ে কেশিয়ে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মাকাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎই কথা। আম্মু উসখুস করে বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে। তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিয়ে যেতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়াল যতটা নিরুদ্বেগভাবে বলেছি, খেয়াল করতেই হোঁচট খেয়েছি শতবার। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ের কথা বলতে গেলে ভুলে গেলাম। হাঁ করে চেয়ে রইলাম খানিকক্ষণ। চোখ পিট করে শুধালাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ের বউ হিসাবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশিও হয়েছি, কারণ আমাদের দুই বোন একসঙ্গে থাকতে পারবো। আপুর ছোট প্রশস্ত হাসি দেখা গেল, আমার হাসি গায়েব। তড়িৎ বেগে আবার বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীরস্বস্তি কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দেই কী করে? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করেই তারপর ওনাদের হ্যাঁ বল। আমি মাঝপথেই বলে ফেললাম, না বলে দাও। 3 জোড়া চোখ আমার দিকে আশ্রে পড়লো একসঙ্গে। সকলে বিস্মিত দৃষ্টি ফেললো। আম্মু যত্রতত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই একটা কথা বলে দিয়েই আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়ে গেছে, খাবারটুকু শেষ করিনি। বাসের চেয়ার থেকে ব্যাগটা কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এইমাত্র ভেবে উড়ে গেল। আমার রাজ্যে যত রাগ গিয়ে পড়লো ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর। কাল যে মানুষটা আমাকে বাড়ি এসে আমাকে হতবিম্ব চটপট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করবো আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়াল মারা যায়, কিন্তু রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই ঘন্টায় যা রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন কোনো মেয়ে অমন রকচটা পাবলিককে স্বামী হিসেবে মানবে না। মীরা চাই রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ গ্রাস, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠলো? এটা কি শুধু ওনার মায়ের ইচ্ছে, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বললাম, না, সে যদি অন্যরকম মানুষের বউ হিসেবে তোকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ ওঠালো। তো? রেহানা কিছু বললেন না। আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে জানালেন, সেজুতির প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়ের অমতি দিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে ঝিম মেরে ভাবছিলেন ছেলেকে কি বলবে। মায়ের ভাবুক মুখ ভঙ্গির রুদ্রর ঈগল চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করল, ফোন করেছিলে? রেহানা খানিক নড়ে চড়ে উঠল। জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকায়। ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শুধায়, কি বললেন ওনারা?
রেহানা মহাবিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটাকে নিজ হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে দু প্রান্তের মতন। অব্র চঞ্চল চটপটে, রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হেদিয়ে মরলেন, মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহানা যেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায়। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যৎসামান্য কথা বলল। যে মাত্র অতিথিরা বিদায় নিলেন অমনি হুলস্থুল কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বললেও বসার ঘরের একটা জিনিস আস্ত রাখল না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে জানালো সে বিয়ে করবে। আগ বাড়িয়ে এক মেয়েকে পছন্দও করলো। এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবেন যে মেয়ে রাজি নেই, সে তোকে বিয়ে করবে না? রেহানা দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেয়েই হারালো মেজাজের। ভ্রু কুচকে বলল, হয়েছে কি বলবে? রেহানা মুখ কালো করে তাকালো। থেমে থেমে বললেন, বিয়ে হবে না। রুদ্রর ভ্রু বেঁকে গেল। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্রর কপাল শিথিল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চোয়াল ফুলে ওঠে, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর। রেহানা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে 2 পা এগিয়ে এলেন। ছেলেকে সান্ত্বনা দিতে বললেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো ওসব। রুদ্র জবাব দিল না, শব্দ অব্দি করল না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে, কটমট করছে চোয়াল, পিষে এসেছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখলেন সে যদি? বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ছেকা চলবে।